নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সোম থেকে শুক্র আমাদের এই আলোচনা আসে, যে আলোচনায় আমরা কোনো কিছু দিশা খুঁজে বের করবার চেষ্টা করি না হয়তো, কিন্তু সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সেই সাম্প্রতিক বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে রাজনীতি। তো আজকে রাজনীতির কথা বলতে গেলে বলতে হবে অবশ্যই, হ্যাঁ, এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশ তো বেশ খানিকটা বেশ উত্তেজক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি রাজ্যে, কি দেশে, বিভিন্ন জায়গাতেই বিভিন্ন বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠছে। একদিকে যেমন মিডলম্যান প্রসন্ন রায় বললেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন বিষয়ে কথা বলতে চাইছি। আজকে এসএসসি মামলায় স্বয়ং হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছেন যে আপনারা ঠিক কোন স্ট্যান্ড পয়েন্টে রয়েছেন সেটাই বোঝা যাচ্ছে না, অর্থাৎ এসএসসি নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করতে পারছে না। একদিকে যেমন সেটা দেখা যাচ্ছে, অন্যদিকে এই বিষয়ের সঙ্গে জড়িত আরেকজন মানুষ প্রসন্ন রায়, তিনি মিডলম্যান, যাকে আমরা বাংলা ভাষায় বলি ওই মাঝের মানুষ। টাঝের মানুষ তো আর বাংলা নয়, বাংলায় হচ্ছে ফোড়ে। তো সেই ফোড়ে মানুষটি তার আলমারি ঘেটে নাকি ইডি প্রায় 450টি সম্পত্তির হদিশ পেয়েছে। সুতরাং সেটাও একটা চক্ষু চরমকাজ হয়ে যাওয়ার মতন ঘটনা। তো এই সমস্ত ঘটনাগুলোর মধ্যেই মাত্র দুদিন মাঝখানে, শনিবার আর রবিবার, সোমবার উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। অর্থাৎ অযোধ্যার যে রাম মন্দির ঘিরে এত বিতর্ক, এত গলা ফাটানো, এত চিৎকার, এত নিউজ প্রিন্ট খরচ, এত টেলিভিশনের এয়ার টাইম খরচ, এত ডিজিটাল মিডিয়াতে মানুষের ডেটা চলে যাওয়া, মানে ওই ডেটা খরচ হয়ে যায়। তো তো সেই সব কে এখন দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে দেখতে হচ্ছে যে প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুজন বাঙালি পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় পৌঁছচ্ছেন সাইকেলে। দেখতে হয় যে আমাদের রাজ্যেরই একজন সাংসদ, তিনি 101 কেজি মধু পাঠিয়েছেন অযোধ্যায়, রামলালাকে স্নান করানো হবে। দিলীপ ঘোষ তিনি পাঠিয়েছেন 101 কেজি মধু। আবার এরকমটাও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 ফুটের এক একটি পাটিসাপটা, সেই পাটিসাপটা পাঠানো হয়েছে শ্রীরামকে ভোগ নিবেদন করবার জন্য বাংলা থেকে। বাংলা কানেকশন লেগেই রয়েছে। আর সেই বাংলা কানেকশন যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে ভগবান শ্রীরামের এই মন্দির উদ্বোধন উপলক্ষে গোটা দেশ জুড়ে কিন্তু ভক্তরা গলা ফাটাচ্ছেন এই মুহূর্তে। আর সেই গলা ফাটানোর যে ধ্বনিটি, সেই ধ্বনিটি হচ্ছে জয় শ্রীরাম। সেটা শুনতে পাওয়া যাচ্ছে আকাশে বাতাসে। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে সেদিন দুপুর 2:30 পর্যন্ত সরকারি সমস্ত দপ্তর, যেগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে, সেই সমস্ত দপ্তর আধবেলা ছুটি থাকবে, আর কি বন্ধ থাকবে দুপুর 2:30 পর্যন্ত। অর্থাৎ মন্দিরের উদ্ঘাটন পর্ব মিটে গেলে তারপর ফের অফিসের কাজকর্ম শুরু হবে। একদিকে যেমন এই ছবি, তেমনি রাজ্যে সেদিন তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল রয়েছে। অবশ্য মুখ্যমন্ত্রী নবান্নে বসেই সেই মিছিলে ডাক দিয়েছেন, যে মিছিলকে পরিচালনা করবে রাজ্যের শাসক দল অবশ্যই। সেই সংহতি মিছিলকে আটকানোর জন্য শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গী সাথীরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তারা আদালতে গিয়েছিলেন, কিন্তু আদালত সেটি খারিজ করে দিয়েছে ইতিমধ্যেই। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সংহতি মিছিল যেমন হবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফে, ঠিক তেমনিভাবে একটি সংগঠন, ধর্মীয় সংগঠনের তরফে মিছিল হবেই সেই দিনকেই, অর্থাৎ 22 তারিখে কলকাতায়। সুতরাং ছবিটা ঠিক কি হয় সেদিকে আমাদের যেমন নজর থাকবে, তেমনি নজর থাকবে অযোধ্যার দিকেও। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, এই প্রায় 72 ঘন্টার কাছাকাছি, নাকি না আরেকটু কম হবে, প্রায় 60 ঘন্টার কাছাকাছি সেই সময়টায় দাঁড়িয়ে আমরা আজকের আলোচনায় বিষয় রেখেছি এই রাম মন্দিরকে ঘিরেই। অর্থাৎ অযোধ্যার যে রাম মন্দির, দীর্ঘ লড়াইয়ের পর আদালত রায় দেয় যে মন্দির বহি বনেগা। শেষ পর্যন্ত অযোধ্যাতেই সেই মন্দির স্থাপিত হয়েছে এবং সেখানে রামলালার যে মূর্তিটি আজকে সকালে দেখা গিয়েছিল চোখে কাপড় বাঁধা অবস্থায়, শিশু রামের 5 বছর বয়সী যে মূর্তিটি, সেই মূর্তিটি বিকেলে 4:30 নাগাদ আরও একটি মূর্তি, আরও একটি ছবি রিভিল্ড হলো এবং সেখানে দেখা গেল যে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে শিশুরাম, দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীরামের শিশু অবয়ব। আগে যে মূর্তিটি ছিল এবং পরে যে মূর্তিটি, নতুন যে মূর্তিটি, দুটি মূর্তিই থাকবে এবং দুটি মূর্তিকেই পুজো করতে পারবেন ভক্তরা, এরকমটাই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই মুহূর্তে উৎসব একেবারে সমাসন্ন। ঠিক সেই উৎসবের আগে আমাদের প্রশ্ন, সেই পুরনো প্রশ্নটা, লোকসভা নির্বাচনের আগে এই মূর্তি, এই মন্দির, এই এত তোড়জোড়, এত শোরগোল গোটা দেশ জুড়ে, ধর্ম নাকি রাজনীতি,
এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়েই আমরা মুখোমুখি হচ্ছে আমাদের প্যানেলিস্টদের, আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো অবশ্যই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস। স্বাগত জানাই আপনাকে রঞ্জন আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। স্বাগত জানাই সন্দীপা আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুই রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। স্বাগত জানাই আপনাকে। এবং স্বাগত জানাই রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাকে। স্বাগত। আমি আলোচনা শুরু করব যে জায়গা থেকে, সেই জায়গাতে অবশ্যই মানে একটু আগেই যেটা বললাম 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে এটাই থাকবে। প্রভু শ্রীরাম, তাকে আমরা ছোটবেলার থেকেই দেখে আসছি। ছোটবেলার থেকেই ছবিতে রামায়ণ, শিশুদের রামায়ণ, ছোটদের রামায়ণ পেরিয়ে কৃত্তিবাসী রামায়ণ বা তুলসীদাসের রামায়ণ, এই রামায়ণ বা বাংলায় হিন্দিতে যারা পড়াশুনো করেছেন আর কি, তারা সকলেই জানেন যে এই দুটি রামায়ণই আমাদের হাতের কাছে এসেছে। আমরা স্বয়ং মহাঋষি বাল্মীকির লেখা যে সংস্কৃত রামায়ণটি, সেই রামায়ণটি কতজন পড়েছি সেটা অবশ্য জানা নেই। এই অধমের সামান্য একটুখানি অভিজ্ঞতা হয়েছিল সেই বাল্মীকি রামায়ণ, প্রচণ্ড দাঁত ভাঙা সংস্কৃত। সুতরাং সেই সংস্কৃত রামায়ণটি পড়বার চেষ্টা করেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই আমাদের ফ্যামিলিয়ার, যে আমাদের পরিচিত যে শ্রীরাম, সেই শ্রীরাম বনবাসে যান এবং সঙ্গে ছিলেন তার অনুজ ভাই লক্ষণ, এবং তারপর সীতা তার সঙ্গে ছিলেন, তারপর রাবণ, তারপর আবার ফিরে আসা, রাজ্যলাভ, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি ইত্যাদি সমস্তটাই কিন্তু আমাদের জানা। তবে কেন এখন এত বেশি করে শ্রীরামকে চেনাতে উঠে পড়ে লেগেছেন বিভিন্ন মানুষজন? এই প্রশ্নটাই বোধহয় এই মুহূর্তে সবচাইতে বড় হয়ে দেখা দিয়েছে। ঠিক সেই জায়গা থেকে 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব শুরু করব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিট আপনার। দেখুন, রামের সাথে বাঙালির যে গভীর সংযোগ সেটা দীর্ঘদিনের। শ্রী চৈতন্য থেকে শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ থেকে সুভাষচন্দ্র বসু, সবাই রামের ভক্ত ছিলেন, রামকে শ্রদ্ধা করতেন। এবং স্বয়ং মহাত্মা গান্ধী, তিনি বাঙালি ছিলেন না তাও বলছি, তিনি কিন্তু রাম রাজ্যের স্বপ্ন দেখতেন। রামের দুটো রূপ আছে শান্ত বাঙালির কাছে। একজন হচ্ছেন ভগবান রাম, ভগবানের অবতার রাম, যার কথা মনে রেখেই সুভাষচন্দ্র বসু 1912 সালে মাকে চিঠি লিখেছিলেন, মা, ভারতবর্ষ ভগবানের বড় আদরের দেশ, এদেশে ভগবান যত অবতার রূপে অবতীর্ণ হয়েছেন বিশ্বের আর কোনো দেশে হননি। তার ঠিক পরেই লিখছেন, মা, রামায়ণে যা কিছু আছে তা সবই পবিত্র, আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছি বলে সেটা আজ উপলব্ধি করতে পারি না। অর্থাৎ শুধু রাম নয়, রামায়ণের যে মহিমা সেটা তার উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। এবং এটা শুধু সুভাষচন্দ্র বিচ্ছিন্ন কোনো রীত নয়, বাঙালির উপর প্রভাব পড়েছিল। কিন্তু শান্তম, এর মাঝে ওই 34 বছরের অবিশ্বাসীদের শাসন বাংলায় যে এসেছিল 77 থেকে 2011, যে অবিশ্বাসীদের এখন কংগ্রেসের বন্ধু দল, তাদের হাত ধরেছে দীর্ঘ লড়াইয়ের পর, এখন বন্ধুত্বের হাত কংগ্রেস তাদের ধরেছে। সেই 34 বছরের অবিশ্বাসীদের শাসনে বাঙালির লেখাপড়া বলুন, অন্যান্য সংস্কৃতি বলুন, অনেক পরিবর্তন আসে। তার ফলে ধর্মবিশ্বাসটাও আলগা হয়ে যায়। আমার যেটা দেখে ভালো লাগছে, বাংলার বুকে এই ধর্মবিশ্বাস আবার ফিরে আসছে। কারণ কোথাও রাজনীতি কথাটার মানে কি? রাজার নীতি। আর রাজধর্ম ছাড়া ধর্ম হয় না। শ্রীকৃষ্ণ যখন লড়াই করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মানে অর্জুনের পাশে ছিলেন, সেটা ছিল ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সুতরাং ধর্ম ছাড়া রাজ্য শাসন হয় না। যারা ধর্মে বিশ্বাস করে না, যারা এখন শাসন করে, তখন অধর্মের রাজত্ব হয়। অনেকে বলছেন 77 সাল থেকেই বাংলায় সেই অধর্মের রাজত্ব আমরা দেখেছি, সেখানেই বাংলা অর্থনৈতিক পতনের মূল কারণ। বেশ, আমি এবার রাজনৈতিক দলের মতামতটা নিয়ে নেব। রাজনৈতিক মতামত যেটা নেব সেটা তো সকলের কাছ থেকেই সেই রাজনৈতিক মতামত পাওয়া যাবে, কিন্তু রাজনৈতিক দল কি বলছে সেটা একটুখানি জেনে নেব। রঞ্জন কি বলছেন? 2 মিনিট আনইন্টারাপ্টেড, রঞ্জন বিশ্বাস। রিলিজিয়ন ক্যান নেভার বি সেপারেটেড ফ্রম পলিটিক্স, জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি। আমরা কয়েক দশক ধরে বলে আসছি, রামলালা আয়েঙ্গে, হাম লোগ আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। যতদিন ধরে আমরা এই কথাটা বলছি, ততদিন ধরে কংগ্রেসও বলে আসছে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিগেস্ট পলিটিক্যাল গিমিক।
এবং কংগ্রেস তার সঙ্গে আরো একটা লাইন জুড়ে দিয়েছে, রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে লেকিন তারিখ নেই বাতায়েঙ্গে। তারিখ 22শে জানুয়ারি। এখন কংগ্রেস ভেবেছিল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে যাবে, সিপিএমও ভেবেছিল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে যাবে। আজকে বাংলার মানুষকে বুঝতে হবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস একত্রিত হয়েছে। কেউ কেউ পরম পূজনীয় পূজ্যপাত শঙ্করাচার্যদের কথা বলছেন, কেউ কেউ সংহতি মিছিল বা সম্প্রীতির মিছিলের কথা বলছেন। আমরা বলছি এই রাম মন্দির আন্দোলন, রাম মন্দিরকে নিয়ে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নিয়ে যে আবেগ, আর এই আন্দোলন কোনো ফুলের ওপর দাঁড়িয়ে হয়নি। এই আন্দোলন লাখো লাখো হাজার হাজার কর সেবকদের রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলন সংগঠিত হয়েছে। এই আন্দোলন রাম কোটারি, শরৎ কোটারির রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলন সংগঠিত হয়েছে। এই আন্দোলন কংগ্রেস সেই সময় সেনাবাহিনী নামিয়ে দমন করার চেষ্টা করেছে, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব সেই সময় বন্দুকের নল দিয়ে দমন করার চেষ্টা করেছে, কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামকে আটকাতে পারেনি। দীর্ঘ 34 বছরে, নীলাদ্রি বাবু যেটা বলছিলেন, দীর্ঘ 34 বছরে সিপিএম বলে এসছে বাংলার মানুষ হলো আফিম। তারা চাচার বেটা রেজ্জাক মোল্লাকে পাঠিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সুভাষ চক্রবর্তী তারাপীঠে যেতেন, হুম হুম আমার মনে হয় ঠিক বক্তব্য ভোট রয়েছে, হ্যাঁ হ্যাঁ যে মুসলিম ভোট রয়েছে, সেই মাইনরিটি অ্যাপিসমেন্টটা বন্ধ হয়ে যাবে। আমরা কি দেখেছি, সপ্তম বামফ্রন্টের পর অষ্টম বামফ্রন্টের মডারেট ভার্সন এসছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস কি বলছে, ধর্ম যার উৎসব সবার। আমরা বলছি ধর্ম যার যার, মুখ্যমন্ত্রীও সবার। কিন্তু একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তার কনভয় নিয়ে যখন ছুটে যাচ্ছে, সেখানে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো যুবক যদি আবেগতাড়িত হয়ে তাকে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 9 কোটি পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, বলছেন কে তুমি রামকে নিয়ে আমায় গালাগালি দিচ্ছ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, শাসক তৃণমূল কংগ্রেস মর্যাদা পুরুষোত্তম রামের বিরোধী, এরা গীতা পাঠের বিরোধী, এরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়কের বিরোধী। এই তৃণমূল কংগ্রেস আজকে একত্রিত হয়েছে। কেউ কেউ শঙ্করাচার্যের কথা বলছেন, পরম পূজনীয় পূজ্যপাত শঙ্করাচার্যদের কথা বলছেন, কেউ কেউ সংগতি মিছিলের কথা বলছেন। আসলে কিছুই না, পুরোটাই হচ্ছে যে মাইনরিটি ভোটটাকে 2024 সালের আগে আটকানো, যেন তেন প্রকারে নিজেদের কাছে রাখা। ভারতীয় জনতা পার্টি 2024 নয়, 1992-96 সাল থেকে বলে আসছে রাম জন্মভূমি আন্দোলন ভারতীয় জনতা পার্টি রাম মন্দির আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। লাল কৃষ্ণ আডবাণীজি থেকে শুরু করে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি থেকে শুরু করে নরেন্দ্র দামোদর দাস মোদীজি থেকে শুরু করে আজকে হাজার হাজার কর সেবক প্রাণ দিয়েছে। মর্যাদা পুরুষোত্তম রাম তার জায়গায় আসছে, অযোধ্যায় ফিরে আসছে। রঞ্জন, আমি আসবো আপনার কাছে অবশ্যই, আমি ক্রস ডিসকাশন পর্বে। হ্যাঁ, ঘোষিত এজেন্ডা, ভারতীয় জনতা পার্টির ঘোষিত এজেন্ডা। একদম শুরুতেই রঞ্জন তার বক্তব্যের শুরুতেই বলেছেন যে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে ভাবা যায় না। মহাত্মা গান্ধী বলেছিলেন, সেই বিষয়টির কথাই বলেছেন। হ্যাঁ, অবশ্যই ধর্ম বারবার ভারতের সংসদীয় গণতন্ত্রে চলে এসেছে, রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই বিষয়টির সঙ্গে তো অবশ্যই ভোটের একটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সম্পর্ক রয়েছে আর কি, ভোটের মেরুকরণ। সেই মেরুকরণ বিষয়টি নিয়ে আমরা পরে আসবো অবশ্যই। আমি 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে যাব সন্দীপার কাছে। সন্দীপা, রামলালা আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে, কিন্তু মন্দির তো ওই জায়গায় হয়নি যেখানে ধাঁচাটা ভাঙা হয়েছিল, সেই জায়গায় তো মন্দির হয়নি। সেখান থেকে 4.5 ঘন্টা দূরত্বে গিয়ে কেন মন্দিরটা হলো, সেই জমিতে কেন মন্দিরটা হলো না? এবং এত রাম ভক্ত বিজেপি, তাহলে সেখানকার বিজেপি নেতার ভাইপো, এখানে যেমন পিসির ভাইপো, সেখানে এক বিজেপি নেতার ভাইপো এত কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারিতে, এই রাম জন্মভূমির জমি কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, তার কোনো হিসেব আজ অব্দি দিতে পারছে না বিজেপির ওরা। এক, দ্বিতীয় কথা হচ্ছে পরম পূজ্যপাদ শঙ্করাচার্যদের বলছে, কেউ কেউ বলছে, আরে কেউ কেউ না, আমরা সবাই বলছি। তাদের ওপরে তো বড় সনাতনী কেউ নেই আজকের দিনে, স্বয়ং মোদিও না, কেউ না। তো সেখানে দাঁড়িয়ে তাদের কথাগুলো কিভাবে আমরা ইগনোর করব বলুন? যিনি পুরীর যিনি শঙ্করাচার্যজি আছেন, তিনি বলেছেন যে আমি মোহন ভাগবতকে বলেছিলাম যে আরএসএস ওতপ্রোতভাবে বিজেপি নামক মানে বিজেপির সাথে রাজনৈতিকভাবে জড়িয়ে যাচ্ছে। আপনারা নিজেদেরকে ফোর্স তৈরি করুন নিজেদেরকে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়াবেন না। তো সেখানেও তাদের কথাগুলো তিনি দেখুন, শঙ্করাচার্যরা তারা তো শুধু ধর্মীয় গুরু নন, তারা ন্যায় জ্ঞাতাও, তাদেরকে ন্যায় জ্ঞাতাও বলা হয়। তো সেখানে দাঁড়িয়ে যদি আজকের দিনে তাদের কথাগুলোকে অমান্য করা হয়, তারা যে কথাগুলো বলেছেন যে
মন্দির এখনো অব্দি নির্মাণ হয়নি সম্পূর্ণভাবে, সেখানে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হতে পারে রামলালার, তো ডেফিনেটলি বলেছি হিন্দু শাস্ত্র বিরোধী এটা। তাহলে সেখানে দাঁড়িয়ে তো শঙ্করাচার্যদের কথা তো আমাদেরকে মানতেই হবে, কিছু তো করার নেই। এত এত একটা কথা আছে, অতিভক্তি চোরের লক্ষণ, বিজেপির ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। এত ভক্তিভাব এত কিছু ওদের মন থেকে আসছে যে ওরা রামের মানে মজা, ক্রোনোলজিটা দেখুন। সীতার বরের নাম রাম, সীতার বরের নাম ভাঙিয়ে নিতার বরের হাতে দেশের প্রায় সব সম্পত্তি তুলে দিয়ে এখন দেশকে চিতায় তুলতে চাইছে। আপনারা বলুন, এই যে শান্ত হয়ে বসে বিজেপি এত কিছু কাজ করতে পারছে, আমার আপনার বাবা যদি একটা বাড়ি না বানিয়ে একটা আমাদেরকে গাছের তলায় রেখে দিত, তাহলে কি আমরা এত নিশ্চিন্তে এত কিছু এত ধর্ম করতে পারতাম? নিশ্চয়ই না। এই দেশের মধ্যে 1947-এর পর থেকে যেভাবে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছে, মানে কি জানেন তো, যে বাপের সম্পত্তি আছে তাই বলে আমি আজকে নিশ্চিন্তে ধর্ম করতে পারছি, কর্ম আমি মানুষকে দিতে পারছি না। বেশ, আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে আবারও। বেশ কয়েকটা পয়েন্ট পাওয়া গিয়েছে সন্দীপার বক্তব্য থেকে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এই মন্দির শব্দটি কিন্তু সংকোচন হয়েছে আর কি। মন্দির মানে এখন শুধুমাত্র দেবালয় বুঝি। মন্দির শব্দটা কিন্তু একসময় সংস্কৃতে এবং পরবর্তীকালে অপভ্রংশ হয়েও মন্দির শব্দটি আমরা বাড়ি বোঝাতেই ব্যবহার করতাম, ভগবানের বাড়ি আর কি। যাই হোক, আমি জয়দেব ঘরের কাছে আসবো, 2 মিনিট আনইন্টারাপ্টেড। না, আসলে এত কিছু শোনার পর সবকিছু কিরকম যেন গোলমাল লাগছে। আমি তো একজন প্রকৃত হিন্দু এবং আমি হিন্দু ধর্ম আচরণে বিশ্বাস করি, কিন্তু সন্ধিবাদী যেরকম বললেন যে ওই রাম মন্দির বাবরি মসজিদ যেটা ভাঙা হলো সেখানে রাম মন্দিরটা হচ্ছে না, তাহলে এটা আমার সাথে একটা শঠতা হলো। কারণ আমিও চেয়েছিলাম বাবরি মসজিদটা ভাঙা হয়েছে কারণ ওখানেই নাকি রামলালা জন্মেছিল, তা ওখানেই তো মন্দিরটা হবে বলে এত আন্দোলন। একটু আগে শঙ্করাচার্য বলছিলেন, শুনলাম যে পুরনো রামলালা যাকে নিয়ে এত কিছু, তাকে এখনো রেখে দিয়ে ট্রাকে করে নতুন রামের মূর্তি নিয়ে আসা হলো কেন? কারণ যে রামকে নিয়ে, যে রামের মানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য এই লড়াই, সেই লড়াইয়ে সেই রাম তো রয়ে, আপনি যে সমস্ত রামের ছবি ফুটে উঠেছে বলছেন বা ছবি রিভিল্ড হয়েছেন বলছেন, সেখানে কই সেই রামলালার ছবি নেই। মানে সেই রামলালার সঙ্গেও কোথাও অন্যায় হয়েছে বলে শঙ্করাচার্য দাবি করছেন, যে রামলালাকে ঘিরে এত কিছু। তারপরে যেটা শাস্ত্রীয় মতে যদি আজকে বলতে হয়, যেটা যোশীপীঠের মানে জগন্নাথ পীঠের পুরীর শঙ্করাচার্য যেটা বলেছেন যে আসরিক শক্তিকে বৃদ্ধি করা হবে, যদি তাদের কথা ধরে নিই তাহলে এই রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আসরিক, দক্ষর, বেতাল, এই সমস্ত যে আসরিক শক্তি, তাদের শক্তি প্রদান করা হবে। তো আমি একজন হিন্দু হয়ে কি করব? আমি তো একটা অসহায় হিন্দু, আমি কোন দিকে যাব? আমি সন্দীপাদির কথাটাকে মেনে নেবো যে হ্যাঁ সত্যি তো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরটা হলো না, তাহলে তো আমার সঙ্গে একটা মানে একটা ঠকবাজি হয়ে গেল। আর এক জায়গায় শঙ্করাচার্য বলছে পুরনো রামলালার মূর্তি তো কই এলো না, নতুন রামলালার মূর্তি এসে গেল, তাহলে পুরনো মূর্তির কি হলো? জাস্টিস ক্যান বি ডিনাইড বাট ক্যানট বি ডিলেড, তো সেখানে কখন আসবে জানি না। আবার আরেক শঙ্করাচার্য বলছে যে এই মূর্তি প্রতিষ্ঠা হলে ওখানে অপশক্তি মানে রাক্ষস, খোক্ষস, বেতাল এরা শক্তিশালী হয়ে উঠবে, যা পুজো দেওয়া হবে এরা শক্তিশালী হয়ে উঠবে। তাহলে আমি কি রাম মন্দির যাবো না? আমি রাম মন্দিরে পুজো দেবো না? কিন্তু আমি যদি রাম মন্দিরে পুজো দিই তাহলে অসীমঠের মানে আমাদের জগন্নাথ পীঠের যিনি গোবর্ধনাচার্যের, যিনি শঙ্করাচার্য, তাকে অমান্য করা হবে, কারণ তিনি বলছেন এটা শাস্ত্র মতে হতে পারে না, ওখানে অনেক অপত্তির সমাগম ঘটে। আবার যদি দেখি যিনি অভিমুক্তেশ্বরানন্দ, তিনি বলছেন যেরাম ভাবে বিশ্বনাথ করিডোর করবার সময় মন্দির ভেঙে ছিল, উনি বলেছিলেন যে বিশ্বের নাথের জায়গায় যেভাবে একটা মানে ওদের আদি নষ্ট করা হলো, তার জন্য বিশ্ব জুড়ে মহামারী আকার ধারণ করবে। এবং বিশ্বনাথ করিডোরে ওই সময় হিন্দু 150 মন্দির ভাঙার পরেই করোনা এসে গেছিল, করোনা এসে গিয়ে সব তছনছ করে দিয়েছিল। তাহলে ওনার কথা মতনও কিন্তু এখনো এই মন্দির প্রতিষ্ঠা করাটা কিন্তু একেবারে ঘোরতর হিন্দু বিরোধী কাজ। তাহলে আমি হিন্দু হয়ে কি করব? আমি ভাবতে পারছি না, আমি ফ্লাইটের টিকিটটা কাটবো, মানে জগদ্দলয় যাব না যাব না, পুজো দেবো, এখন থাকার জায়গা পাবেন না। এটা কি অরিজিনাল রামের মন্দির না
রামের মন্দির নয়, গাড়ি করেও যেতে পারি, হেঁটে যেতে পারি, আচ্ছা। কিন্তু যাব কেন? গেলে তো অপশক্তি বৃদ্ধি পাবে। বড় বড় শঙ্করাচার্যরা বলছেন, আবার সন্দীপাদি বলছেন ওটা তো আসল জায়গায় মন্দিরই হলো না, বেশ বেশ তাহলে তো বেশ আমার বেশ রাম বেশ বিচারই পেল না। জয়দেব তো আমি জয়দেব কোথায় যাবো? জয়দেব কনফিউজড হয়ে গিয়েছেন, মানে কনফিউজড হয়ে যাওয়াটা পুরোপুরি খুব একটা confused। খুব একটা খুব একটা মাইথোলজিতে চলে খুব একটা গেছে, এক fiction মিনিট এক মিনিট mythology-তে খুব চলে একটা গেছে। খুব একটা খুব তো একটা ওটাই অবাক যাবো হওয়ার না মতন আসলে, ঘটনা নয়, খুব রাজনীতিতে একটা ফিরে আসতে হবে খুব একটা আসলে, অবাক হওয়ার BJP মতন ঘটনা এজেন্ডাগুলো নয়। successful কনফিউজ হয়েছে এখন কিনা। অনেকেই বলে দাও, কনফিউজ হয়ে তোমার গিয়েছে, বলো, তোমার 2 মিনিট অনেকেই না, কনফিউজ রাম- হয়ে গিয়েছে। এক্ষুনি কিন্তু কিন্তু বিষয়টা নীলাদ্রিটা হচ্ছে ধরবে বিষয়টা যে হচ্ছে রাম এক মন্দিরটা মিনিট। মাইথোলজি না অরিজিনাল রাম ছিল, এক্ষুনি কিন্তু নীলাদ্রিটা আপনাকে কাউন্টার বেশ করবে। বেশ বেশ আমি আসলে আসবো রাম আমি আসবো আমি mythology। আসবো আমি আসবো আমি আসবো অবশ্যই। এটা পুরাণ, পুরাণ মানে পুরনো, আমরা তো সেরকমটাই জানি, সেরকমটাই শিখেছিলাম আর কি, যে যাহা পুরানো তাহাই পুরাণ। অ্যাকচুয়ালি পুরাণ। এই সমস্ত পুরাণগুলি আমাদের সামনে আসে, আমরা কি দাবি করে বলতে পারি যে এরকম কোনো ঘটনা ঘটেনি? মহা ঋষি বাল্মীকির সামনে এমন কোনো ঘটনা ঘটেনি। সুতরাং তিনি যাকে দেখেছেন, রবীন্দ্রনাথ বলেছিলেন, কবিতব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। সুতরাং সেটা মহাকবি বাল্মীকিকে উদ্দেশ্য করেই রবীন্দ্রনাথ বলেছিলেন। সুতরাং সেই দাবিটা যারা করেন যে এটা নিছক একটা গল্প কথা, তাদের বিপক্ষেও যেমন যুক্তি আছে, তেমনি যারা বলেন যে প্রভু শ্রীরাম এই ঘটনাগুলি ঘটিয়েছিলেন, তাই আমাদের চোখের সামনে এরকমটাই দেখতে পেয়েছি। রামরাজ্য, কয়েকদিন আগে আমারই এক সহকর্মী তিনি বলছিলেন যে রামরাজ্য যদি বলতেই হয়, যদি সেই রামরাজ্যে সব কিছু সু ঘটে থাকে, তাহলে সীতার মতন একজন মানুষ, একজন নারী বলবো না, একজন মানুষ, তাকে এতটা অপমান সইতে হলো কেন? কেন সীতাকে রাক্ষস এসে তুলে নিয়ে চলে গেল? কেন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো, তাকে পাতাল প্রবেশ করতে হলো? কেন তিনি তার স্বামীর ঘর করতে পারলেন না? এই সমস্ত প্রশ্নগুলো তিনি তুলছিলেন। আবার আধুনিক রামরাজ্যেও তো যশোদাবেন সীতারই আরেক রূপ। না, আমি আমি আধুনিক আমি আমি রামরাজ্য আমি তো আমি একটু যশোদা আমি একটু বেনু আরেক আমি একটু রূপ। শ্রীরামের দিকে তাকে শ্রীরামের দিকে ছাড়াই থাকি, যজমানি শ্রীরামের হবে। দিকে থাকি, শ্রীরামের দিকে থাকি। নানান রকম ব্যক্তিগত বিষয় উঠতে পারে জয়দেব, কিন্তু সেই ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে আমরা যাব না। আমরা ভগবান শ্রীরামের বিষয়েই আলোচনা করছি, রামায়ণ বিষয়ে আলোচনা করছি। আমি একটু নীলাদ্রির কাছে যাব, খুব কম সময় বাকি রয়েছে বিরতিতে যাবার আগে। নীলাদ্রি, না, আপনার ওই সহকর্মীর উক্তির পরিপ্রেক্ষিতে আমার বলতে হয়তো আর ইচ্ছে হলো যে তাকে একটু সুভাষচন্দ্র বসুর চিঠি, মাকে যেটা লিখেছিলেন সেটা পড়ে দেখতে বলবেন। সুভাষচন্দ্র স্পষ্ট তার মাকে লিখছেন, রামায়ণে যা আছে তা সবই পবিত্র, আমরা ধর্মচ্যুত বলে সেটা উপলব্ধি করতে পারি না। তখন সুভাষচন্দ্রের সময় 34 বছরের বাম শাসন তো হয়নি। এই 34 বছরের বাম শাসনের প্রভাব আমাদের যুক্তি, আমাদের ইতিহাসবোধ সমস্ত কিছুকে অনেকটা গ্রাস করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত স্বীকার করেন। তো সেই কারণে আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না যে এই যে ঘটনাগুলি রামায়ণে দেখানো হয়েছে বা হয়েছে, সেই ঘটনাগুলির প্রকৃত তাৎপর্য কি। আর রামায়ণটাকে আমাদের মহাকাব্য শুধু বলে মনে হয়, ইতিহাস বলে মনে হয় না। ইতিহাস বোধটা তৈরি করে দিয়েছেন বামপন্থী কিছু ঐতিহাসিক, যেমন রবীন্দ্র ঠাকুর, যেমন ইরফান হাবিব, তাদের কথায় আমরা ইতিহাস পড়ি, রামায়ণ মহাভারতকে ইতিহাস বলে মানি না। আসলে আমাদের বাঙালির একটা সার্বিক মানসিক অবক্ষয় হয়েছে এই 34 বছর শাসনে। আমার যেটা ভালো লাগছে, রাম মন্দিরকে কেন্দ্র করে, রামকে কেন্দ্র করে বাঙালির একটা পুনর্জাগরণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। অন্তত আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীরাম এবং রামায়ণ চলে এসেছে, সেটা অন্তত বোঝা যেতেই পারে। হ্যাঁ, সন্দীপা আঙুল তুলেছেন, আমি আসছি, রঞ্জন আসছি আপনার কাছে, কিন্তু তার আগে সন্দীপা। সন্দীপা, শুনতে পাচ্ছি না কেন আপনার কথা? সন্দীপা, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন প্লিজ প্লিজ। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র আরো একটা কথা বলেছেন, রামায়ণের সাথে সাথে আরো একটা কথা উনি উক্তিটা করেছেন। সন্ন্যাসী সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত করো, নত করো। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভার রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা শুনবেন না। 12ই মে 1940। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের সেই কথা কি শুনেছেন? এই মুহূর্তে যে উত্তরপ্রদেশ, এই অযোধ্যা তো উত্তরপ্রদেশেই, আমি আসছি উত্তরপ্রদেশেই অযোধ্যা, সেই উত্তরপ্রদেশে একসময় বলা হতো যে দিল্লিতে যেতে হবে উত্তরপ্রদেশের পথ ধরে। সুতরাং উত্তরপ্রদেশে যেহেতু অনেকটা বড় রাজ্য, অনেক বেশি সেখানে সিট, লোকসভার আসন সংখ্যা এবং বিধানসভার আসন সংখ্যা অনেকটাই বেশি, সেই কারণে সেই পথ ধরেই দিল্লিতে যেতে হবে। কিন্তু সেই পথ ধরে দিল্লিতে যেতে গিয়ে কংগ্রেস হোঁচট খেয়েছে, সমাজবাদী পার্টি হোঁচট খেয়েছে। এই মুহূর্তে গোটা ইউপি গেরুয়া হয়ে গিয়েছে অযোধ্যার এই রাম মন্দিরকে কেন্দ্র করে।
এটাও অস্বীকার করবার বোধহয় কোনো জায়গা নেই। আমি এই প্রশ্নটা রেখে আমি আসছি, এই প্রশ্নটা রেখে আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবারের লোকসভা নির্বাচনের আগে শ্রীরামচন্দ্রের মন্দির অর্থাৎ রামলালার মন্দির অযোধ্যায়, যে মন্দিরটির উদ্ঘাটন হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ 22 তারিখ, তার আগে খুব বেশি সময় আর বাকি নেই, মাত্র 2 দিন মাঝখানে। সুতরাং সেইটা নিয়েই আমরা একটুখানি আলোচনা করছি। আমাদের আলোচক হিসেবে আজকে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রঞ্জন বিশ্বাস, জয়দেব ঘর এবং সন্দীপা চক্রবর্তী, আরও একবার স্বাগত জানাই। কিন্তু আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোটা উত্তরপ্রদেশ গেরুয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে। গেরুয়ার যে পতাকা, সেই পতাকা ভারতীয় জনতা পার্টির পতাকাও যেমন আছে, ধর্মীয় সংগঠন তাদেরও পতাকার রং গেরুয়া, সেই স্যাফরন ফ্ল্যাগ এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা উত্তরপ্রদেশময়, যেটার কিন্তু শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে, অন্তত অতীত ইতিহাস সেরকমটাই বলছে, শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে ভারতীয় জনতা পার্টিকে ভোটের ময়দানে, আরও বেশি সিট সংখ্যা, আরও বেশি আসন সংখ্যা বাড়িয়ে নিতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে স্লোগান জয় শ্রীরাম, সেই স্লোগানটি এই মুহূর্তে রাজনৈতিক হয়ে গিয়েছে বলা যেতে পারে। সেরকমটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেটা প্রভু রামের প্রতি ভক্তিবশত উচ্চারণ ছিল, সেটা ক্রমাগত রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার হয়ে চলেছে, সেটাই বোধহয় এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ক্রস ডিসকাশন পর্বে রয়েছি, আমি সন্দীপার কাছে আসবো, জয়দেবের কাছে আসবো, কিন্তু তার আগে একবার নীলাদ্রি হাত তুলেছিলেন, নীলাদ্রির কাছে যাব। না, আমি কংগ্রেসের বন্ধুর উক্তির প্রসঙ্গে হাতটা তুলেছিলাম। উনি একটা কোট বললেন নেতাজির, এই উক্তিটা বেরিয়েছিল কলকাতার একটি বহুল প্রচারিত দৈনিকে, যারা গান্ধীবাদী বলে পরিচিত, সুভাষচন্দ্রের বিরোধী বলে পরিচিত, এবং সুভাষচন্দ্রের কোনো লেখায় এই উক্তিটা পাওয়া যায় না। আমি যে উক্তিটা করেছি সুভাষচন্দ্রের নিজের হাতে লেখা চিঠিতে নেতাজি ভবনে গিয়ে লিখে আসতে পারেন, দুটোর মধ্যে বোধহয় তফাৎ আছে। বেশ, সন্দীপা কিছু বলবেন এই প্রসঙ্গে? নীলাদ্রি বাবু যদি না জানতে পারেন সেটা আমাদের প্রবলেম নয়, নীলাদ্রি বাবুদের প্রবলেম এক। এবং সেখান থেকে দাঁড়িয়ে বলবো, হিন্দু মহাসভার যখন প্রথম পত্রিকাটা বেরোয়, যেটা সে তখনকার দিনে বীর সাভারকরজি বা এরকম ওনারা মিলে প্রায় 13,000, ওই সময় 13,000 টাকা দিয়ে পত্রিকাটি বের করে। সেখানে দেখা যাচ্ছিল রাবণের 10খানা মাথা, সেই মাথার মধ্যে গান্ধীজির মাথাটাও ছিলেন, যেমন ছিল নেতাজির মাথাও ছিল, সর্দার বল্লভভাই প্যাটেলের মাথাও ছিল, জওহরলাল নেহরুজির মাথাও ছিল। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জিরা ওই মাথাটাকে রাবণ ভেবে তীর মারছে, ওই মানে দশানন রাবণ সাজিয়েছে এই মাথাগুলোকে দিয়ে। তো আজকের দিনে বিজেপি এবং বিজেপির যারা শিক্ষিত এজেন্টরা আছে, তাদের লজ্জা লাগে না গান্ধীজিকে নিয়ে, নেতাজিকে নিয়ে এইভাবে নিজেদের প্রচারে লাগাবার জন্য? লজ্জা করা উচিত। এবং একটা কথা বলে রাখি, আমি একটু বলে নেই, আপনি বলবেন। আরেকটা ব্যাপারে লজ্জা লাগা উচিত, যে নেতাজিকে নিয়ে আজকে বিজেপি এত মাতামাতি করছে, আমরা তো বলছি ফাইলগুলো সামনে আনুন, সামনে আনছেন না কেন? 2 নম্বর কথা হচ্ছে, নেতাজি তার 4খানা ব্রিগেডের কোনোটার নাম বীর সাভারকরের নামে, গোলওয়ালকরের নামে, ইত্যাদি ইত্যাদির নামে রাখেননি। হ্যাঁ, নেতাজির নামে, কি বলে, জওহরলাল নেহরুর নামে, নেহরুর নামে রেখেছেন, আজাদের নামে রেখেছেন, গান্ধীর নামে রেখেছেন। আলোচনাটা রাম মন্দির নিয়ে হচ্ছে। বেশ, আমি নেতাজি সুভাষচন্দ্র চলে এলেন তো, দাদা আমি কথা বলিনি, রাম মন্দিরের প্রসঙ্গে সুভাষচন্দ্র চলে এসেছেন, সেই কারণে এক মিনিট, আপনার মাঝখানে তো কথা বলিনি রঞ্জন বাবু। বিজেপি থেকে এটাই শেখানো হয়, এই অসভ্যতামিগুলো। বেশ, আমি এই বক্তব্যের সূত্র ধরে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় হাত তুলেছি। আচ্ছা, বক্তব্য শেষ করুন। যখন রাম নিয়ে কথা হচ্ছে, যখন নেতাজিকে নিয়ে কথা হচ্ছে না, যখন রামকে নিয়ে কথা হচ্ছে, রাম তো দেবী দুর্গাকে পূজন করেছিলেন, অকাল বোধন করেছিলেন। তো আমরা জানতে চাইছি দেবী দুর্গার অস্তিত্ব সম্পর্কেও আজকের দিনে। বেশ, আমি দুর্গার দিকে এখন এই মুহূর্তে দুর্গাকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বিশাল আলোচনা হয়ে যাবে আর কি। প্রভু শ্রীরামকে নিয়ে আলোচনা করতে হলেও সেটা হবে, কিন্তু সেটা রাজনৈতিক দিকটি আমরা একটু আলোচনা করব। আমরা যখন প্রভু শ্রীরামকে নিয়ে, পুরুষোত্তম রামকে নিয়ে আলোচনা করব, তখন পুরুষোত্তম রামের সবকিছুকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কোনো পার্টিকুলার একটা অংশকে নিয়ে নয়। রামরাজ্য কিভাবে উনি তৈরি করেছিলেন সেটাকে নিয়েও আলোচনা করতে হবে। আমাদের 24 ঘন্টা লাগবে তাহলে হাইটকে
আলোচনা হাইটকের করতে হবে। সময়টা মোটামুটি কার 24 কার ঘন্টা পূজন লাগবে, উনি 24 করেছেন ঘন্টা সেগুলো একটানা নিয়েও আলোচনা করতে বক্তব্য হবে, করতে হবে, রাইট? এবং যাদের পূজন উনি করেছিলেন তাদের অস্তিত্ব কি আছে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে। বেশ, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছিলেন, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত বক্তব্যটা শুনে নেবো 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ডও নেব না শান্তম, উনি ভুল তথ্য দিচ্ছেন সেটা আমি বলছি। প্রথমে উনি নেতাজির সোর্স আমি বলে দিয়েছি, কোন পত্রিকায় বেরিয়েছে নামটা বলতে চাইনি, উনি সেটা জানেন না, আমি কিছু করতে পারবো না। দ্বিতীয়ত, হিন্দু মহাসভার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল যে হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন। কেন বেরিয়ে এসেছিলেন জানেন? কারণ শ্যামাপ্রসাদ চেয়েছিলেন হিন্দু মহাসভায় মুসলমান এবং খ্রিস্টানদের জায়গা হোক, যেটা হিন্দু মহাসভা মানেনি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল তৈরি করেছেন, শ্যামাপ্রসাদ কিন্তু হিন্দু মহাসভা ছেড়ে তাদের বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন। বিজেপির সাথে হিন্দু মহাসভার কোনো সম্পর্ক। বেশ, কিন্তু যে কনফিউশন তৈরি হয়েছিল, 1 মিনিট, যে কনফিউশন তৈরি করেছিলেন জয়দেব ঘর, মানে জয়দেব ঘরের মনের ভেতরে যে কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশন দূর করতে পারবেন কিনা রঞ্জন বিশ্বাস, আমি এই ক্রস ডিসকাশন পর্বেই একটু জানতে চাইবো, তারপর অন্য প্রসঙ্গে যাব। রঞ্জন। দেখুন, অনেকদিন আগে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রামকে বহিরাগত করে দিয়েছে। আর এত নেতাজি সুভাষচন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্রকে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তো বিজেপি সরকার আসার পরই ঘোষণা করেছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। হ্যাঁ, এটা ঠিক যে দিল্লি যাওয়ার পথ উত্তরপ্রদেশ দিয়েই হয়, এবং উত্তরপ্রদেশ গেরুয়াময় আগেও হয়েছে, এবং এই রাম জন্মভূমি বা রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আরো আমাদের যে রাজনৈতিক কর্মসূচি আছে সেটাও এগিয়ে চলেছে। কিন্তু আমরা কখনোই একবারও বলছি না যে আমাদের 2024 ইলেকশন আমরা রাম মন্দিরকে লড়বো। এটা ভারতীয় জনতা পার্টির ইতিহাসটা যদি দেখে থাকেন, ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি হওয়া এবং এই রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির যে বিস্তার, আজকে কংগ্রেস শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তার প্রবক্তারা মিডিয়ায় এসে, কারণ রাজনৈতিক আন্দোলন নেই, মাঠে ময়দানে একটু সুযোগ পাচ্ছে, বেশি করে বলছে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু একসময় কংগ্রেসই তো বলতো হাম দো হামারে দো, অটল বিহারী বাজপেয়ী জি, লাল কৃষ্ণ আডবাণীজিকে। সেই কংগ্রেস আজকে 400 থেকে 40-এ নেমে গেছে। এখন তারা নেতাজি সুভাষচন্দ্র বলবে, এখন তারা রবীন্দ্রনাথ বলবে। যে বামপন্থীরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে বলেছেন, একাধিকবার বলেছেন, তার লোকসাহিত্যে বলেছেন যে রামের জীবনের সকল কার্যে উদার বীর্যবান সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। এ কথা ভারতবর্ষ ভুলিতে পারবেন না যে তিনি ছিলেন চণ্ডালের মিতা, রাবণের দেবতা এবং বিভীষণের বন্ধু। আজকে আমরা একাধিক মনীষীর নাম নিয়ে কোট করতে পারি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আজকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একত্রিত হয়েছে, তার কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, আমরা বারবার বলছি আমাদের পোলে ইলেকশনের ইস্যু আমরা ডেভেলপমেন্ট, নরেন্দ্র মোদীজির যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচি 2014 থেকে 2024 তাই সেই নিয়ে লড়বো। আর তৃণমূল কংগ্রেস এখন শঙ্করাচার্যকে ধরেছে। এতদিন বলছিল রামলালা আয়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে। এখন এখানে গেলে পাপ হবে, ওখানে গেলে ইয়ে হবে। পাপ কি? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো প্রবক্তা বা তৃণমূল কংগ্রেসের ইডিওলজি মানে যারা বিশ্বাস করে, তারা যদি যায় উত্তরপ্রদেশে, ফেরার সময় আর মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। তার কারণ তিনি তো স্পষ্ট বলেছেন রাম তো বহিরাগত, রাম তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। এবং তাকে যখন বলেছিলেন জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছিল, তিনি যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী কি করে সংখ্যালঘু অ্যাপিসমেন্টের জন্য, মাইনরিটি অ্যাপিসমেন্টের জন্য রাস্তায় নেমে গিয়েছিলেন, নেমে গিয়ে বলেছিলেন কে তুমি, তুমি কেন জয় শ্রীরাম নামে গালাগালি দিচ্ছ। আজকে রঞ্জন বলছেন, আপনি সায়নী ঘোষকে দেখুন, তৃণমূল রঞ্জন বলছেন এক মেরুকরণকে রুখতে আর এক মেরুকরণ আর কি, মানে রঞ্জনের বক্তব্য অনুযায়ী, বক্তব্যের থেকে নির্যাস যেরকমটা বেরিয়ে আসছে, এক মেরুকরণকে রুখতে আর এক মেরুকরণ, সবটাই ভোটের জন্য। যেরকমটা বললেন রঞ্জন যে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচিও থাকবে অবশ্যই রাম মন্দিরকে কেন্দ্র করে, কিন্তু রাম মন্দিরকে আমরা ইস্যু করবো না, আমরা ইস্যু করবো উন্নয়ন, একদম ঘোষিত এজেন্ডা, ঘোষিত এজেন্ডা, ঘোষিত এজেন্ডা। সেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে রঞ্জন, সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে মন্দির হয়েছে, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রঞ্জন, যে একটা রাজনৈতিক দল, ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, তাদের ঘোষিত এজেন্ডা একটি মন্দির স্থাপন হয় কি করে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমি জয়দেব ঘরের কাছে যাব। জয়দেব, খানিকটা কনফিউশন কি দূর হলো? না, আরো কনফিউশন বেড়ে গেল। এই রে, প্রথম কনফিউশন হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে ভোট করে। প্রধানমন্ত্রী যখন প্রথম তাদের জেতে লোকসভায়, তখনও তিনি ধর্মনিরপেক্ষ বলে
পদে শপথ গ্রহণ করেন এবং যখন প্রধানমন্ত্রী হন তখনও তিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আত্মাকে রক্ষা করবেন বলে তার জন্য তিনি শপথ নেন। তো যে বিজেপি দলটা ধর্মনিরপেক্ষ সেই বিজেপি দলটা রঞ্জন বাবুদের দ্বারা পরিচালিত হয়ে কি করে আজকে হিন্দু রাষ্ট্র বা এটাকে একটা এজেন্ডা হিসেবে মন্দির তৈরিকে বলে, সেটা তাহলে নির্বাচন কমিশনে যে হলফনামাটা দিয়ে রেখেছে বিজেপি যে তারা একটা ধর্মনিরপেক্ষ দল, ওটা হিন্দু দল নয়, তাহলে সেখানে প্রথমে গড়বড়, একটা কনফিউশন। দ্বিতীয় কনফিউশন, রাম মন্দিরে যদি হিন্দুদের একাত্ম করতে হয়, যখন চম্পদ রায় বলছেন যে এখানে শঙ্করাচার্যদের কি কাজ, এটা তো রামানন্দীদের নির্মোহী আখাড়ার রামানন্দীদের মন্দির, তখন শঙ্করাচার্য রামানন্দীদের যিনি প্রধান তাকে ফোন করেন, তিনি বলেন আমাকেও নেমন্তন্ন করেনি, আমাকেও তো ডাকেনি, আমাকেও তো যেতে বলেনি। তাহলে হিন্দুদের মধ্যেও ডিভাইড অ্যান্ড রুল খেলছে এই বিজেপি। প্রথমে তো হিন্দু দলিত, উচ্চ বর্ণের দলিত, নিচু বর্ণের দলিত, হিন্দু উচ্চবর্ণ ব্রাহ্মণ নিয়ে একটা বিভাজন, হিন্দু মুসলমানে একটা বিভাজন, এবারে হিন্দু ধর্মগুরু, যেমন আপনারা জানেন এটা প্রকাশ্যে রামভদ্রাচার্যের সঙ্গে শঙ্করাচার্যদের বিবাদ সামনে এসে গেছে, চারটে পীঠের শঙ্করাচার্যদের মধ্যেও মতানৈক্য তৈরি হচ্ছে, মানে একতা নেই, সেখান থেকেও দ্বারকাধীশের যিনি শঙ্করাচার্য তিনি একটু অন্য সুরে কথা বলছেন, বাকি দুজন শঙ্করাচার্য অন্য সুরে কথা বলছেন, রামভদ্রাচার্য অন্য সুরে কথা বলছেন, দেবকীনন্দন অন্য সুরে কথা বলছেন, আমাদের বাগেশ্বর ধামের যিনি প্রমুখ তিনি অন্য সুরে কথা বলছেন। তো হিন্দুদের মধ্যে একতা তৈরি করতে রাম মন্দির হলো না, হিন্দুদের মধ্যেও আরো বিভাইড করে দেবার জন্য রাম মন্দির তৈরি হলো। কারণ যারা হিন্দু ধর্মের পুরোধা, যারা হিন্দু ধর্মের মাথা, তারাই তো এখন বিভক্ত, তারাই তো এখন বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে রয়েছে। তারা তো এক সুরে রাম মন্দিরকে বলছে না, তারা তো বলছে যে মোদি আমাদের কাজটা করে আমাদের সমস্ত দূরে সরিয়ে রেখে রামানন্দীর আখড়ার যারা নির্মোহী আখড়ার প্রধান তাকেও জানায়নি, চম্পদ রায় বলছে যেটা রামানন্দীদের, সেও আসেনি, শঙ্করাচার্য আসেনি, রামভদ্রাচার্য আলাদা সুরে কথা বলছে। জয়দেবের কনফিউশন আরো বেড়ে গিয়েছে কিন্তু বিজেপি দলটা তো ধর্মনিরপেক্ষ দল, জয়দেব ঘরের কনফিউশন আরো বেড়ে গিয়েছে। আমি আরেকটু কনফিউজ করে দিই একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো। সেই প্রতিবেদন থেকে দেখা যাবে যে জয় সিয়ারাম কিভাবে জয় শ্রীরাম হয়ে গেল, কিভাবে রাম রাম বা জয়রামজি কি এই সংবোধন কিভাবে জয় শ্রীরাম হয়ে একটা বিশাল বড় গর্জনের আকার নিল গোটা ভারতবর্ষে। সেই গর্জনের একটা ইতিহাস, একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা প্রতিবেদন দেখে নেব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আগামী সপ্তাহের শুরুতেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে অযোধ্যায় শ্রীরামের ভব্য মন্দিরের। মন্দির বহি বনেগা এই দাবি সাফল্যের রূপ পেয়েছে। হাজার বিতর্ক পেরিয়ে তাই ভক্তেরা দেশ কাঁপিয়ে তুলছেন জয় শ্রীরাম ধ্বনিতে। কিন্তু অযোধ্যাও কি তাই বলছে? মনে রাখতে হবে, অযোধ্যার মানুষের কাছে কিন্তু রাম রাজা নন, রামলালা তাঁদের কাছে ঘরের ছেলে। কিন্তু গোটা দেশে কারো কাছে রাম হলেন রাজা, কারো কাছে পুরুষোত্তম। তাই তাঁর জন্য জয়ধ্বনিতে বাংলা কিংবা অন্যত্র যে তেজ তা অযোধ্যায় খুঁজে পাওয়া যাবে না। বিনম্র উচ্চারণ জয় সিয়ারাম। শ্রীরামচন্দ্রের ভূমিতে রামের নামে চিৎকার যে নেই তা নয়, তবে সেটা বহিরাগতদের। স্থানীয় বাসিন্দারা যখন বলেন তখন সেটা নিজের সঙ্গে নিজের কথা বলার মতো, মনে মনে। অযোধ্যার স্থানীয় বাসিন্দা থেকে ধর্মীয় সংগঠন অথবা মন্দিরের পূজারী সকলের মুখেই শোনা যাবে জয় সিয়ারাম, পরিচয়ের শুরুতে এবং শেষে বিদায় জানানোর সময় আলতো উচ্চারণে। এদের কাছে রাম ধর্মযোদ্ধা নন, করুণাময়, প্রজাবৎসল, পত্নীবৎসল। তাই তাঁর নামের সঙ্গে সিয়া অর্থাৎ সীতার নামটিও জুড়ে গিয়েছে বহু বছরের অভ্যাসে, হয়েছে জয় সিয়ারাম। কিন্তু সিয়ারাম কি করে বদলে গেল জয় শ্রীরামে? আর সেই ধ্বনি এমন রাজনৈতিক হাতিয়ারই বা হয়ে গেল কি করে? নিরামিষ ধর্মীয় ধ্বনি আমিষ স্লোগান হয়ে ওঠার ইতিহাস রয়েছে, পর্যায়ক্রম রয়েছে। সেই সবই এই অযোধ্যা এবং রাম জন্মভূমি আন্দোলনকে কেন্দ্র করে। একটু পিছন ফিরে তাকানো যাক। সেই 1988-89 সালের ঘটনা। রাম জন্মভূমি আন্দোলন যখন বড় আকার নিল তার আগে থেকেই চলছিল প্রস্তুতি। টিভিতে তখন রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল চলছে। সেখানে হনুমানজি জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। গোটা দেশের কাছেই পরিচিত হয়ে যায় সেই ধ্বনি। এর পরের কাজ ছিল সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, রামকে যোদ্ধা হিসাবে চেনানো।
লালকৃষ্ণ আডবাণীর রামরথ নিয়ে বার হওয়ার আগেই শহরে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত বাড়ির দরজায় জয় শ্রীরাম লেখার স্টিকার লাগানো শুরু হয়। রামশিলা পূজন কর্মসূচির সময় প্রতিটি ইটে লেখা থাকত স্থানীয় হরফে জয় শ্রীরাম। সেটা পশ্চিমবঙ্গেও হয়েছে। 1990 সালে যখন গোটা দেশ থেকে করসেবকরা অযোধ্যায় এলেন, তখন সর্বজনীন ধ্বনি হয়ে ওঠে জয় শ্রীরাম। অযোধ্যাতেও জয় শ্রীরাম শেখানোর পর্ব ছিল। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং বিজেপি নেতারাও প্রচার করতে শুরু করেন রাম রাম ছোড়ো, জয় শ্রীরাম বলো। বস্তুত জয় সিয়ারামের পাশাপাশি রাম রাম কিংবা জয় রামজি কি বলার চলও ছিল অযোধ্যা সহ দেশের অনেক জায়গায়। কিছু কিছু রয়ে গেলেও দীর্ঘ চেষ্টায় একসুর করায় সফল হয়েছে গেরুয়া শিবির। ধীরে ধীরে দেশ জুড়ে রাম সীতার যুগল মূর্তি সরিয়ে শুধু রামের ছবি সামনে আনা হয়। হাতে তাঁর তীর ধনুক আর জয় শ্রীরাম পেয়ে গেল এক যুদ্ধং দেহি ভাব। সেই স্লোগানের ফল পেল বিজেপি। 1984 সালের লোকসভা নির্বাচনে মাত্র 2টি আসনে জয়ী বিজেপি 5 বছর পরে 1989 সালে 85 জন সাংসদ নিয়ে লোকসভায় গেল। 2 বছর কাটতে না কাটতেই 1991 সালের সাংসদ সংখ্যা 120, আর 1992 এর পর 1996 সালের নির্বাচনে 161টি আসন জিতে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ দল। কংগ্রেস পড়ে রইল 140-এ। এর পরের কয়েকটা বছর রাম জন্মভূমি আন্দোলন থেকে দূরত্ব তৈরি করেছিল বিজেপি। অটল বিহারী বাজপেয়ীর জোট সরকারের অনেক বাধ্যবাধকতা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলও খেয়াল করেছে অযোধ্যা। মুরলী মনোহর যোশীর একতা যাত্রায় অযোধ্যায় এসে জয় শ্রীরাম ধ্বনি শোনা গিয়েছিল গুজরাতের বিজেপি নেতা মোদীর মুখে। কিন্তু 2014 সালের ভোট বা তার পরেও তাঁর মুখে আর ওই ধ্বনি শোনা যায়নি। এমনকি দ্বিতীয়বার লোকসভা ভোটে জিতে সুপ্রিম কোর্টের রায়ের পরে অযোধ্যায় ভূমি পূজনের দিনেও নয়। তিনি স্থান মাহাত্ম্য বিবেচনা করেই বলেছিলেন, সিয়াবর রামচন্দ্র কি জয়, জয় সিয়ারাম। আবার 2021 সালে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বলেছেন, বিরোধীদের জয় শ্রীরাম ধ্বনিতে এত ভয় কেন? অতীতেও এই জয় শ্রীরাম ধ্বনিকে নানানভাবে কাজে লাগিয়েছে বিজেপি নেতৃত্ব। কখনো অরাজনৈতিক মঞ্চে বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে অপ্রস্তুত করতে, কখনো সংসদে বিরোধী বক্তব্যকে চুপ করাতে। এখন সেই জয় শ্রীরাম ধ্বনিতেই আকাশ বাতাস মুখরিত করে তুলছেন রাম ভক্তরা। রাজনৈতিক প্রয়োজনেই কি? প্রশ্ন তো উঠবেই। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। অনেক প্রশ্ন। এই স্বল্প অবসরে, এই স্বল্প পরিসরে তার উত্তর পাওয়া খুব কঠিন। কিন্তু আমি একদম সোজা সাপটা একটা প্রশ্ন নিয়ে যেতে চাইছি। সেটা হচ্ছে, জয় শ্রীরাম ধ্বনিটি ভক্তি মার্গের নাকি রাজনৈতিক মার্গের? একদম সহজ সরল সোজা সাপটা প্রশ্ন। ভক্তির কারণে নাকি রাজনীতির কারণে? 1 মিনিট আনইন্টারাপ্টেড। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম যে ধ্বনিটি দিয়ে স্বাধীনতার আন্দোলন হয়েছিল, সেই ধ্বনিটির সূত্রপাত কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা একটি গান থেকে আনন্দমঠ উপন্যাস। বঙ্কিমচন্দ্র সম্ভবত কল্পনা করেন সেই ধ্বনিটি একদিন স্বাধীনতা প্রেমী মানুষের স্লোগান হয়ে যাবে। ঠিক একইভাবে ভারতবর্ষের বুকে জয় সিয়ারাম কখন যে জয় শ্রীরাম হয়ে গেছে, সেই মানুষদের দ্বারা যারা নিজের নিপীড়িত বঞ্চিত, নিজের দেশে নিপীড়িত বঞ্চিত বলে মনে করেছে, যারা সাম্প্রদায়িক তোষণের রাজনীতির ফলে ক্ষতবিক্ষত হয়েছে বারবার, যাদের পুড়িয়ে মারা হয়েছে একটি ট্রেন দুর্ঘটনায় গুজরাটে, যাদের দিকে পুলিশ মুলায়ম সিং যাদবের সরকার ছিল গুলি করেছে, সেই মন্দির প্রতিষ্ঠার দাবিতে যখন আদবানি রামরথ বার করেছিলেন, সেই রামরথকে আটকেছিলেন লালু প্রসাদ যাদব। বিভিন্ন বাধা এসছে। পরবর্তীকালে কি হয়েছে, লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হয়ে চারা কেলেঙ্কারি জেলে গেছেন। মুলায়ম সিং এর দল উত্তরপ্রদেশ থেকে কার্যত কর্পূরের মতো উবে গেছে। বাকিদের কি হয় সেটা আমি দেখার অপেক্ষায় থাকবো, কিন্তু ইতিহাসে গতিপথকে কেউ আটকাতে পারেনি। আনন্দ মঠের বন্দে মাতরমকেও আটকানো যায়নি, জয় শ্রীরামকেও আটকানো যাবে না। ইতিহাস সেই সাক্ষ্য দেয়। রঞ্জন বিশ্বাসের কাছে যাব। ধর্ম না রাজনীতি, জয় শ্রীরাম এই স্লোগানের পেছনে কি আছে? 1 মিনিট আনইন্টারাপ্টেড। রঞ্জন। নিশ্চয়ই এটার মধ্যে রাজনীতি কম, ধর্ম বেশি রয়েছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়। কিন্তু হিন্দুদের স্বতঃস্ফূর্ত আবেগ,
জয় শ্রীরাম বলা, এবং যবে থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাম নাম হচ্ছে গালাগালি, তবে থেকে পশ্চিমবঙ্গে এই ট্র্যাডিশন যারা বিজেপি করে শুধু তারা নয়, সাধারণ মানুষজনও এখন জয় শ্রীরাম বেশি বেশি করে বলছে, এবং এটা ভক্তি দিয়েই বলছে। তার কারণ তারা রামায়ণ দেখেছে, তার কারণ তারা দেখেছে মর্যাদা পুরুষোত্তম রাম তার পিতার কথা রাখবার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। তার ভ্রাতা যখন তাকে ফিরিয়ে আনতে গেছে তিনি বলছেন না আমি ফিরবো না, তার কারণ আমার বাবার প্রতিশ্রুতি আমায় রাখতে হবে, তুমি আমার পাদুকা নিয়ে যাও, সেখানে গিয়ে তুমি আমার পাদুকা রেখে শাসনভার চালাও। রাবণকে হারিয়ে যখন লঙ্কা দখল করেছেন তখন তার ভ্রাতা বলছেন যে দাদা এ লঙ্কা তো সোনার লঙ্কা, এ লঙ্কা তো আমরা বিজয়ী হয়েছি, এই লঙ্কায় আমাদের থাকতে হবে, আমরা থাকি অযোধ্যায়, আমাদের আর ফেরার প্রয়োজন নেই। তখন মর্যাদা পুরুষোত্তম রাম বলছেন যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী গড়িয়াছি, অর্থাৎ আমাদেরকে অযোধ্যায় ফিরতে হবে। আবার যখন প্রজারা বলছেন মাতা সীতা শত্রুর ঘরে ছিল, লঙ্কায় ছিল, তাকে তার সতীত্বের প্রমাণ দিতে হবে, তখন প্রজাদের কথা মেনে তিনি তার অগ্নি পরীক্ষা করেছিলেন। সুতরাং মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে সততার প্রতীক, মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে একতার প্রতীক, মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে ভ্রাতৃত্বের প্রতীক, মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে গণতন্ত্রের প্রতীক। রাম ইজ দ্য এমবডিমেন্ট অফ ট্রুথফুলনেস, রাম ইজ দ্য এমবডিমেন্ট অফ ডেমোক্রেসি, রাম ইজ দ্য এমবডিমেন্ট অফ কারেজ অ্যান্ড স্ট্রেংথ। সুতরাং তৃণমূল কংগ্রেস সিপিএম যত এর বিরোধিতা করবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে ভালো লেগে আবেগে আরো জয় শ্রীরাম বলবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির স্লোগান জয় শ্রীরাম নয়, ভারতীয় জনতা পার্টির স্লোগান ভারত মাতা কি জয়। কিন্তু এখন মোটামুটি ভাবে জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টির সব নেতারাই বলছেন, সুতরাং সেই কারণেই প্রশ্নটা উঠে আসছে আর কি। সন্দীপা কি বলছেন শুনবো, 1 মিনিট আনইন্টারাপ্টেড। সন্দীপা চক্রবর্তী। বিজেপির কথা যদি আমরা মেনে নেই বা বিজেপির কথা অনুযায়ী যদি চলি, তাহলে 2014-র আগে আমরা গাছের ওপরে থাকতাম, মূল পাতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকতাম, আমরা কাপড় ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না আমাদের দেশে। তো জয় শ্রীরামের উৎপত্তিও তখন থেকে হয়েছে, 2014 থেকে হয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে রাম মন্দিরের যে নির্মাণটা, সেটার প্রাণপুরুষ যাদেরকে বলা হয়, না বিজেপি যাদেরকে মনে করেন, শ্রী আডবাণীজি এবং ডক্টর মুরলী মনোহর যোশীজি, তাদেরকে ইনভাইট করেও তারপর না করে দেওয়া হয়েছে যেন না যায়, কেননা আমাদের ফুটেজ জিবি একজন আছেন আমাদের দেশে, সেই ফুটেজটা চলে যাবে তার থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ভালো কথা, তো রামরাজ্য আপনারা প্রতিষ্ঠা করতে চাইছেন, আমরাও চাই রামরাজ্য প্রতিষ্ঠা হোক, কিন্তু রামরাজ্যতে কোথায় ছিল যে কি বলে যেটা IMF আমাদেরকে, মানে যেটা বিজেপি বলে যে আমাদের কাছে কোনো এজেন্ডা নেই, সেই জন্য আমরা রাম বিরোধিতা করছি। বিজেপির কাছে কোনো এজেন্ডা নেই। IMF আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে আমাদের দেশের জিডিপি থেকে আমাদের ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা হাঙ্গার ইন্ডেক্সে, রামরাজ্যে কি মানুষ অনাহারে মারা যেত? আমরা তো হাঙ্গার ইন্ডেক্সে অনেক নিচে নেমে গেছি। সেটা কি হলো? আরেকটা কথা বলে শেষ করবো, রবীন্দ্রনাথের কথা যখন উঠছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটাও বলেছিলেন, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, এই ভারতের মহামানবের সাগর তীরে। উনি কিন্তু সেটাও বলে গেছেন। রাইট, আমি জয়দেব ঘরের কাছে যাবো, 1 মিনিট আনইন্টারাপ্টেড। জয়দেব। না, কর্মসূত্রে আমি সারা ভারতবর্ষ ঘুরি, তো সারা ভারতবর্ষে সব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু সমস্ত জনজাতি, জাতি, আদিবাসী, আপনারা তো শুধু রাম মন্দির নিয়ে ভাবছেন, RSS, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির সম্মিলিত প্রয়াসে গ্রামে গঞ্জে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে, যেখানে তাদের লৌকিক দেবদেবী, অর্থাৎ আদিবাসীদের অনেক দেবতা যেমন শবরী মাতা, এরকম বহু দেবদেবী আছে যাদের কথা আমরা জানিও না, সেই সব মন্দিরও কিন্তু খুব ধুমধাম করে জাঁকজমকপূর্ণ ভাবে RSS এর যারা স্বয়ংসেবক তারা লোকাল লোকেদের থেকে চাঁদা তুলে সেই সমস্ত মন্দির সংস্কার করে ধাঁ চকচকে। আপনি ঘুরে দেখেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলো ভেঙে বন্ধ হয়ে গেছে, তালাচাবি পড়ে গেছে, সরকারি দপ্তরগুলোতে লোক সংখ্যা নেই, কাজ হয় না, সরকারি সম্পত্তি বিক্রি হয়ে যায়, কিন্তু মন্দির ঝাঁ চকচকে তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেটা অনেক অজানা দেবদেবী, যে দেবদেবীর কথা আমরা জানিও না, কিন্তু সেই দেবদেবীর মন্দির ঝাঁ চকচকে তৈরি করে দিচ্ছে কিন্তু স্বয়ংসেবক সংঘরা, এবং নিজেদের পয়সায় নয়, সবাইকে চাঁদা তুলে, মানে সবার ভাগিদারি করে, সবাইকে ধর্মীয় ভাবে জুড়ে আবেগকে মথিত করে। আপনারা যদি ভাবেন যে 2024-এর ভোটে শুধুমাত্র রাম মন্দির, না, ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ মন্দির RSS গড়ে তুলেছে, বিশ্ব হিন্দু পরিষদ গড়ে তুলেছে, এবং সেগুলো অনেক দলিত এবং OBC দেবদেবী যারা আমরা
জানিও বেশ, না বেশ। সমস্ত জাতি কিন্তু এই মন্দির বেশ, উন্মাদনায় বেশ, বেশ। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কে ভুলে মানে গেছে ধর্মের মোহর এবং কথা এই বলছেন। মন্দিরময় ভারতবর্ষে এবারে 2024 ভোট জয়দেব হবে। জয়দেব ধর্মের মোহর কথা বলছেন। মন্দির গড়া কিংবা মসজিদ গড়া কিংবা চার্চ গড়া বা যাই হোক না কেন, যে কোনো ধর্মীয় স্থান, ধর্ম তো একটা লাইন মানুষকে বলবো জোড়ে। শান্তম এক বাবু। মিনিট, ধর্ম তো মানুষকে জোড়ে, কিন্তু ধর্ম যেখানে মানুষে মানুষে কোথায় ভেদাভেদ জুড়লো? করে, সেই ধর্ম শঙ্করাচার্য সেই রামভদ্রাচার্যের ধর্ম কি মধ্যে সেই তো ধর্ম কি সেই বিভেদ। ধর্ম কি সেই ধর্ম কি সমস্ত আমরা চাই? মহাগুরুদের মধ্যে সেই ধর্ম বিভেদ কি আমরা দেখতে চাই? পাচ্ছি, কথাবাচকদের মধ্যে বিভেদ। না, প্রশ্নটা হচ্ছে সেইখানে বিভেদ দেখতে পাচ্ছেন, কিন্তু সেই ধর্ম বিভেদ করুক সেটাই কি চাইছেন, নাকি ধর্ম জুড়ুক সবাইকে সেটাই না, চাইছেন? সেটা তো চাইছে না, এটাই চাইছে না তো। এটাই বিজেপি এটাই নিজের তো এটাই ধর্ম এটাই আমার নিরপেক্ষ প্রশ্ন, দল এটাই হয়ে আমার প্রশ্ন, হিন্দু ধর্ম এটাই আমার প্রশ্ন, একটা শুধু লাইন নয় বলবো, আমার তৈরি মতন করেছে। কোটি কোটি ভারতবাসীর প্রশ্ন। হ্যাঁ সন্দীপা। একটা রাজধর্ম পালন করা মানে এটা নয় যে কোনো এক পার্টিকুলার সম্প্রদায়কে বা পার্টিকুলার জাতিকে বা ধর্মকে নিয়ে মাতামাতি করা। আমাদের দেশ হচ্ছে সেকুলার নেশন। সেকুলারিজম মানে এটা নয় যে আমি পার্টিকুলার কোনো একটা ধর্মকে এগিয়ে ধরে চলবো। সেকুলারিজম মানে এটাই, বা সেকুলারিজম মানে মানে ধর্ম নিরপেক্ষ নয়। সেকুলারিজম মানে হচ্ছে আমার রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, আমার রাষ্ট্রপ্রধান নিরপেক্ষ থাকবে, আমার রাষ্ট্রের প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সব রকম ভাবে নিউট্রাল থাকবে। কিন্তু আজকের দিনে সেটা দেখা যাচ্ছে না। এবং এই যে বিজেপির এই এজেন্ডাটা, যেটা বাংলার বুকে খাচ্ছিল না, যে রাম জয় শ্রীরাম, মানুষ বলতেন আগে রাম রাম বলতেন, আমরা দেখুন আমরা গুরু এখন আর কৃপাহী খাচ্ছিল না কেবলম বলা যাবে বলি। না, এখন যথেষ্ট না না খেয়েছে। বলছি, না 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 খেয়েছে কারণ আছে। আমরা যেমন গুরু কৃপাহী কেবলম বলি, গুরু কৃপাহী কেবলম আমরা খেয়েছে। আমরা বলি। আমাদের 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 কুলদেবতা বিভিন্ন আছেন, আমরা থাকতো, আমরা এখানে শক্তির পুজো করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যতটুকু না খেয়েছিল, যতটুকু না আগ্রহ ছিল এটাতে মানুষের, এই দিল্লি বিজেপি মনে করেছে যে ভাই বঙ্গ বিজেপিকে দিয়ে হচ্ছে না। এবার একমাত্র কে আছেন? আরএসএস এর অগ্নিকন্যা। তার উপর এবার দায়িত্ব বর্তেছে এবং সেই জন্য এই সংহতি যাত্রা, জগন্নাথ মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে জগন্নাথ মন্দির। দেখুন ধর্মতলায় ছেলে মেয়েগুলো বসে আছে, তাদেরকে চাকরি দিতে পারছে না। রাজ্যের সরকারি ইন্ডিয়া কর্মচারীরা জোটে দিয়ে এখনো পাচ্ছেন আছে না। তো তৃণমূল কংগ্রেস, না নেই? বলে নেই জয়দেব বাবু, নারায়ণ বলে নেই। যেখানে যে সরকারি কর্মচারীরা চাকরি দিয়ে পাচ্ছে না, তাদেরকে চাকরি দিতে পারছে না। অর্থকোষ ভান্ডার শূন্য হয়ে আছে। ইডি সিবিআই পেঁয়াজ কাটা নাটের মতো ঘুরছে, ধরতে পারছে না এই দুর্নীতির আসল কাণ্ডারিকে, মাথাকে। ভৎসনা হচ্ছে হাইকোর্ট থেকে। শেখ শাহজাহান আরেক চূড়ামণি, চোরেদের আরেক চূড়ামণি। সে উবে গেছে, বাবার মতো ভ্যানিশ হয়ে গেছে। তীর চিহ্নটা কিন্তু বিজেপির দিক থেকে ঘুরে রামরাজ্য, তৃণমূল কংগ্রেসের দিকে চলে এসেছে। বিজেপির দিক থেকে ঘুরে তৃণমূল কংগ্রেসের দিকে চলে এসেছে। আমি ঠিক সেই জায়গা থেকে সন্দীপার দিক থেকে তীর চিহ্নটা নিয়ে যাচ্ছি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের দিকে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, বেশ বেশ বেশ, আমাকে শেষ করতে হবে। আমি নীলাদ্রির কাছে যাবো। যেটা সেন্টেন্স ছিল সোনার বাংলা, ধরুন চোরেদের, বেশ রামরাজ্যে চোরেদের বেশ জায়গা বেশ ছিল বেশ না, বেশ, ধরুন এরকমটা চোরেদের। হয়, ডিফ্লেক্ট করে দেওয়া যায়, হয়েছে, অসুবিধা নেই। থামবে যে না। কোনো আন্দোলন, যে কোনো মন্তব্য, যে কোনো বক্তব্যকে ডিফ্লেক্ট করে দেওয়া যায়, কিন্তু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় কি ডিফ্লেক্টেড হয়েছেন না? নীলাদ্রি কি বলছেন? দুটো কথা শুধু বলবো, বেশি কথা বলবো না। সন্দীপা বলছেন যে কি নাকি সেকুলারিজমের সাথে রাম মন্দিরটা ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়, বিজেপি যেভাবে করছে। আমি মনে করিয়ে দিই, সুপ্রিম কোর্ট, সংবিধান যারা বিশেষজ্ঞ, তারা এই রাম মন্দিরের রায় দিয়েছে। রাম মন্দির হচ্ছে বিজেপির রায় নয়, সুপ্রিম কোর্টের রায়। 2 নম্বর কথা, রাইটে বলা আছে কালচারাল এসপেক্ট বলা আছে Right. রাইটে। সেই রায়টা সুপ্রিম বলেছেন আপনারা? নীলাদ্রির সুপ্রিম বক্তব্য, কোর্টের রায়, নীলাদ্রির বক্তব্য এবং শেষ। সেই রায় নিয়েও সুপ্রিম কিছু আরে লোক আমরা প্রশ্ন মেনে তুলে নিয়েছি তো। বলেছেন। নীলাদ্রি বাবু বলছি, যেখানে আরে ধাঁচাটা আবার বলে ভাঙা দিন। হয়েছে সেখানে মন্দিরটা হয়নি কেন? বলে দিন। রঞ্জন বাবু দিতে পারেননি। সেটা বলে সেটা দিন, সেটা বলে সেটা দিন। না, না, সুপ্রিম কোর্টের আচ্ছা, রায়, 2 নম্বর কথা সুপ্রিম হচ্ছে, কোর্টই এই যে রায়টি এখানে দিয়েছে। হয়েছে, Right. এটা সর্বৈব মিথ্যা যে কংগ্রেস প্রচার করছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমি অযোধ্যায় গেছি, দেখেছি, যেখানে যা ঘটেছে ওই 400 মিটার, 4 কিলোমিটারের সম্পূর্ণ মিথ্যে। কংগ্রেস মিথ্যে প্রচার করছে, স্পষ্ট বলছি। যেরকম নেতাজির নামে তারা মিথ্যে প্রচার করে। 3 নম্বর কথা বলি, বিজেপিকে বলুন না সত্যিটা প্রচার করতে, বিজেপিকে বলুন না। আমরা যদি আমার শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে নীলাদ্রি। রাইট, ভারতের মানুষ নির্বাচনে তার জবাব দেবে, ছেড়ে দিচ্ছে এটা। 3 ওটা নম্বর তৃণমূল কংগ্রেসও বলে বাংলার মানুষ জবাব দেবে, বাংলার মানুষ জবাব দিয়েছে, ওটা তৃণমূল কংগ্রেসও বলে। সন্দীপা, হ্যাঁ, আমরা তো এই অহংকারের কারণে রাজস্থান, মানুষের দিকেই তো আমরা তাকিয়ে থাকি, শূন্য হয়ে গেছে। মানুষের দিকেই তো আমরা তাকিয়ে থাকি, তাই না? আরে মানুষ না তো না, ভোট দেবে। শূন্যদেরও Right. বলতে তাহলে বলছি। আমাদের একটা দুটো ভোটে কিছু হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি ভোট, লক্ষ লক্ষ কোটি কোটি ভোট ঠিক এতই করবে। যদি ডাউন টু আর্থ হয়, কর্ণাটক ধর্মহীন কোন দেশ আছে? চলে যাবো।
না, আমার মনে হয় না ধর্মহীন ধর্মহীন কোনো কোনো দেশ দেশ। আছে? আমার মনে হয় না এই পৃথিবীর যে দেশে মাটিতে ধর্ম কোথাও আলোচনা ছেড়ে ধর্মহীন চাকরি বাকরি, কোনো উন্নয়ন, দেশ দারিদ্র, আছে। খেতে না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এই নিয়ে আলোচনা হবে সন্ধ্যের পর সন্ধে। পশ্চিমবঙ্গ, আমি সেই আলোচনাটা পশ্চিমবঙ্গ করতে আগ্রহী। ডবল ডবল চাকরি আছে। সেই রকম কোন দেশ আছে পশ্চিমবঙ্গ ধর্মহীন? ডবল জয়দেব, ডবল এরকম চাকরি কোনো আছে। দেশ নেই, কিন্তু বিষয়টা হচ্ছে চাকরি যে দিতে ধর্ম, পারবে না এই রাজ্য ধর্ম। আছে, রাজ্য। স্বাস্থ্য, ধর্ম, শিক্ষা, ধর্ম, পরিকাঠামো, ধর্ম, এটাই তো আমাদের মানুষের একটা কোনো আলোচনা। উন্নয়নেই লাগবে বেশ, না। রঞ্জন কি কিন্তু বলছেন? সেই নিয়ে এক মিনিট, সন্ধ্যের পর এক সন্ধ্যে মিনিট, আমরা এক মিনিট, বকবক রঞ্জন কি করছি। বলছেন? রঞ্জন কি বলছেন? শিল্পের আমি কথা ওটাই বলছেন, বলছি, যেটা ওই আমি মোদি ওটাই বলেছিলেন না, বলছি। পকোড়া ঝাঁ চকচকে, বেচো, ঝাঁ চকচকে, ওই পকোড়া বেচো ঝাঁ বলতে। চকচকে, জয়দেব, ঠিক 1 খালি মিনিট বাকি আছে। হ্যাঁ, জয়দেব বাবু রঞ্জন। ঝাঁ চকচকে মন্দির দেখছে, ঝাঁ চকচকে বন্দে ভারত দেখতে পাচ্ছে না, ঝাঁ চকচকে এয়ারপোর্ট দেখতে পাচ্ছে না, ঝাঁ চকচকে নীতিন গাডকারির নেতৃত্বে যে ন্যাশনাল হাইওয়ে না, জয়দেব বাবু খালি ঝাঁ চকচকে মন্দির দেখছে। ডেভেলপমেন্ট। এর 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 বেশি আর কিছু তারা দেখতেও চাইছে না হয়তো। তা রামের আলোচনা অটল সেতুতে 1 বছরে একটা মধ্যবিত্তকে কত টাকা ট্যাক্স হ্যাঁ। দিতে হবে, টোল ট্যাক্স, সেটা একটু দেখেছেন? উন্নয়নের নিরিখে যে কথা বলছেন, বেশ, আরেকটা 1 আলোচনার বছরে মধ্যে একটা আরেকটা আলোচনার মধ্যে আমরা ঢুকবো না। অটল সেতুটা আরেকটা যেতে গেলে আরেকটা কত আলোচনার মধ্যে টাকা দিতে হবে আরেকটা টোল আলোচনার মধ্যে ট্যাক্স? আমরা ঢুকবো না। আরেকটা তাহলে আলোচনার জন্য আপনারা বলুন, আরো 1 বড় ঘন্টা সময় লোকেদের লাগবে, জন্য উন্নয়ন আরো 1 করছে। ঘন্টা সময় লাগবে, আরো 1 ঘন্টা গোল্ডেন সময় লাগবে। সাসেক্সের মধ্যে ভারতের 80,000 ভারতের যে ভারত রোজগার আত্মা, করে মাসে আমি সেটা একটু মনে করিয়ে দেবো। 4% লোক। আমি একটু মনে করিয়ে দেবো কজন বড় যে লোকের সময় জন্য আপনারা সময় দেশকে সময় বন্দে শেষ, ভারত দিয়েছেন, সময় শেষ, গরিব রথ সময় তুলে শেষ। অনেক দিয়েছেন, ধন্যবাদ লীলাদ্রি গরিব বন্দ্যোপাধ্যায়, রথ অনেক তুলে ধন্যবাদ দিয়ে রঞ্জন বন্দে বিশ্বাস, ভারত অনেক দিয়েছেন। ধন্যবাদ জয়দেব ঘোষ, অনেক বন্দে ধন্যবাদ ভারত সন্দীপ চাই না, চক্রবর্তীকে গরিব আমাদের ভারত আলোচনায় চাই। অংশগ্রহণ করবার গরিব জন্য। রথটা দিন। আজকের আলোচনা এখানে ইতি টানতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে সেকুলারিজমের কথা বারে বারে ওঠে। গত কয়েকদিন আগে মনে করিয়ে দিয়েছিলাম যে সেকুলার শব্দটি যখন 1950 সালে 1949-এর 26শে নভেম্বর সকলেই জানেন টেবিল হয়েছিল, এবং তারপর 1950-এর 26শে জানুয়ারি সেটি আমাদের সংবিধান আকারে আসে। ভীমরাও রামজি আম্বেদকর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের সেই সংবিধান, সেই সংবিধানে কোথাও সেকুলার শব্দটি ছিল না। 1956 সালে 290 নম্বর আর্টিকেলে, আর্টিকেল 290, সেটাতে সেকুলার শব্দটি ঢোকানো হয়, এবং পরবর্তীকালে আরও অনেক পরে 1975-এ সংবিধানের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলে অর্থাৎ যে মুখ কথা, সেই মুখ কথায় আসে এই সেকুলার শব্দটি। ভারতবর্ষ কি সেকুলার? হ্যাঁ, ভারতবর্ষ অবশ্যই সেকুলার, কারণ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। সব নদী, সব ধর্মের নদী যেন এই ভারত নামক মহাসাগরে এসে মিশেছে। আর এই দেশে প্রত্যেকটি জাতি ধর্মের মানুষজন, প্রত্যেকটি ধর্ম, যারা যে যে ধর্ম রয়েছে এখানে, সেই সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই সবাই ভাই ভাই, অর্থাৎ সকলেই সহাবস্থান, একত্রে বসবাস করতে আমরা অভ্যস্ত। কিন্তু ধর্ম তো তাই, যা ধারণ করে, আর সেই ধর্ম সকলকে মেলায়। কিন্তু ধর্ম ভেদভাব সৃষ্টি করবে কেন? এই প্রশ্নটা অবশ্যই আপনার মনের মধ্যে আসবে। আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি সংশয়ে ভুগবেন যে সত্যি সত্যি কি শুধুমাত্র হিন্দু ধর্মের ভোটটাকে নিজেদের করায়ত্ত করবার জন্যই এই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমরা যদি ধরেও নিই শুধুমাত্র ভক্তি ভাবের আলোচনা করবার জন্যই এই রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে বা হয়েছে, যার দ্বারোদ্ঘাটন হবে আগামী 22 তারিখে, তাহলে কেন বারংবার এটা বলা হচ্ছে যে এই রাম মন্দির ঘোষিত এজেন্ডা ভারতীয় জনতা পার্টির? একটা রাজনৈতিক দলের ঘোষিত এজেন্ডা একটা মন্দির। সুতরাং সেই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। একেবারে সামনাসামনি প্রচার হচ্ছে না হয়তো, কিন্তু লুকিয়ে চুরিয়ে প্রচার হচ্ছে। যে প্রচারের মুখ্য অস্ত্র জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম ধ্বনি কিভাবে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল, সেটাই কিন্তু এই মুহূর্তে আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে সমাজতত্ত্ববিদদের, যে আলোচনা নিয়ত থাকবে। হাইটকে আবার আমরা ফিরে আসবো আগামী সোমবার, যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়ে যাবে। ঠিক সেই সময় ঠিক কি কি বার্তা পৌঁছলো, সেই সব বার্তা নিয়ে অবশ্যই আগামী সোমবার হাইটকে দেখা হবে। আগামীকাল দেখা হবে আম দরবারে সন্ধ্যে ঠিক 7টায়। নমস্কার।